5ই আগস্টের পরে সনাতনীরা আসলে অসহায় হয়ে গেছিল। তারা কোথায় যাবে, কি করবে? আমাদের হুজুররা লাঠি নিয়ে তারা আমাদের মন্দির পাহারা দিছে। আমরা চাই না এটা, হুজুররা কেন ওনারা পাহারা দেবে, আমাদেরটা আমরাই পাহারা দিবে। মন্দিরে যে লোক আসে কত পার্সেন্ট জানেন? 70% লোক মুসলিম আসে। যদি তারা সাম্প্রদায়িক হতো তাহলে কি আপনার মন্দিরে আসতো? বাঙালির হৃদয়ে আবেগ মানেই উৎসব, আর উৎসব যদি হয় ধর্মীয় তখন তো বলার অপেক্ষাই রাখে না। বিভিন্ন রকম উৎসবের মধ্য দিয়ে বাঙালি তাদের যে ঐতিহ্য, তাদের যে ধর্মীয় আচার আচরণ সব কিছুর মধ্য দিয়ে কিন্তু একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আসলে সামনে এগিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা দেখছি যে প্রত্যেক বছরের ন্যায় যেমন দুর্গাপুজো উদযাপন হচ্ছে, তো এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও দুর্গাপুজো উদযাপিত হচ্ছে এবং একই সাথে এই দুর্গাপূজাকে সামনে রেখেই কিন্তু নেক্সট ভিডিওর স্পেশাল একটি আড্ডায় আপনাদের সাথে আমি আছি, জিনি আক্তার সুইটি। আর আমার সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন যার সাথে আমরা গল্প করব, আড্ডা দেব এবং তার কাছ থেকে জানবো পূজা সম্পর্কিত বিভিন্ন রকম বিষয়। এই যে এত চমৎকার একটা পরিবেশ, এত চমৎকার উৎসব মুখর একটা পরিবেশের পেছনে আসলে তাদের অবদান কতটুকু, সেসব বিষয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব সমীর কুমার বসু, এবং একই সাথে আরেকটি পরিচয় রয়েছে ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবং সাথে সাথে আমি আরেকটি পরিচয় দিয়ে দিই, তিনি কিন্তু 80-এর দশকের একজন ছাত্র নেতা। আমরা গল্প করব তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভীষণ ভালো আছি এবং আপনাকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আমার আগে দেওয়া উচিত ছিল। না না, নিশ্চয়ই আমরা সবাই উৎসব মুখর একটা পরিবেশে আছি, সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মেলবন্ধনটা বেশ চমৎকার। তো দাদা, আমি আপনার থেকে আসলে বেশ ছোট হব। আজকে আমি আপনার কাছ থেকে সেই আপনার সময়ের গল্পগুলো আসলে জানতে চাইছি। যেমনটা আমি শুরুতে বলছিলাম দর্শকদেরকে যে 80-এর দশকের আপনি একজন ছাত্র নেতা, তো আমি একটু শুরু থেকে আসি, তারপরে পূজা উদযাপন নিয়ে কথা বলবো। তো আপনার সাথে যখন আমার ব্যাক ক্যামেরায় কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে জগন্নাথ হলে যখন আপনি ছিলেন সেই সময়টাতে আসলে আপনার ছাত্র নেতা হিসেবে প্রথম পথ চলা শুরু হয়। তো আপনি এই বিষয়ে আমাদেরকে একটু পরিচয়টা দিবেন এবং কোন সময়টাতে আসলে আপনি ছাত্র নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83-84 সেশনে ভর্তি হই। আমার সাবজেক্ট ছিল মৃত্তিকা বিজ্ঞান। আচ্ছা। আমি জগন্নাথ হলে অ্যাটাচড। আমি আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এবং ওনার এই যে রাষ্ট্র পরিচালনার যে সময়টা, এই সময় আসলে আমি ওনার একটা ফ্যান হয়ে যাই। কারণ আমি দেখেছি যে ওনার ভিতরে যে মানে নির্লোভ একটা এবং উনি যে মানে সেই যে অবস্থায় আসছিলেন সেই অবস্থায় উনি আবার ফিরে গেছেন। মানে কোনো রকম দুর্নীতি তারকে স্পর্শ করতে পারে না। শুধু তাকে না, তার আমরা এখন দেখি যে কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর এই খালাতো, মামাতো, ফুপাতো কত ভাইরা মানে হয়ে যায়, শেখ পরিবারের কেউ হইলেই তার ক্ষমতা হয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতাম যে জিয়াউর রহমানের আপন ভাইকেও কেউ চিনত না, তার আপন বোনকেও কেউ চিনত না, এবং তারা কখনোই কোনো সময় কোনো জায়গায় যে এইটা প্রকাশ করতে পারেনি। সেটা শুধু ওনার ব্যক্তিত্বের কাছে। এই কারণ এখান থেকে ওনার আমি ফ্যান হয়ে যায় আসলে। যে সেটা কি একদম প্রথম বর্ষের আগে থেকে আমি কলেজ লাইফ থেকেই ওনার ফ্যান হই। কিন্তু আমার পরিবেশ ওইভাবে হয় নাই, পাননি যে কিভাবে আসলে আপনি যুক্ত হবেন। জগন্নাথ হলে যখন আমি আসলাম, এসে যখন জগন্নাথ হলে আমি ভর্তি হলাম, তখন দেখলাম যে জগন্নাথ হল শুধু ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন। এখানে ছাত্র দলের কোনো অংশই ছিল না। কিন্তু আমার যে ভিতরের যে একটা সুপ্ত ওটা কিন্তু থেকে যায়। ওখান থেকে আমি চিন্তা ভাবনা করি যে আমরা এখানে ছাত্রদল করতে পারি কি না। তা আমরা ফার্স্ট ইয়ারের 13 জন ছাত্র, আমাদের বন্ধুবান্ধব 13 জন আমি আমার মতে আনতে পারি। তা তখন জগন্নাথ হলে ছাত্রদল করা মানে বিশাল ব্যাপার। আমরা কখনো 13 জন একসাথে বসতে পারতাম না। আমরা জগন্নাথ দলের একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে একটা গ্যালারি আছে, ওই গ্যালারিতে রাতের অন্ধকারে আমরা মোমবাতি জ্বালায় বসে মিটিং করতাম। এরকম কয়েকদিন করার পরে আমরা তখন সেই সময় আমার বিভিন্ন হলে আমাদের অনেক বন্ধুবান্ধব যারা ছাত্রদলের মানে হল নেতৃত্বের অবস্থান করছিল, ওদের সাথে আমি এটা শেয়ার করার পর ওরা আমাকে সাদরে আহ্বান জানায় যে তুমি করো, তুই এটা কর। তা আমি তখন এইভাবে আস্তে আস্তে আমি তখনকার ছাত্রনেতা যারা ছিল, খায়রুল কবির খোকন, আমানুল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম, তারপরে আমার প্রথম প্রেসিডেন্ট ছিলেন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, ওনাদের সাথে আমি ব্যাপারটা আস্তে আস্তে শেয়ার করতে থাকি। তারপরে আমরা কামরুজ্জামান রতন, অভি আহমেদ,
তারপরে শহীদ শহীদ ভাই, মালেক ভাই, আমরা এদের সাথে ইলিয়াস ভাই, এদের সাথেও একটু আলোচনা করি এবং আলোচনা করে আমরা আস্তে আস্তে একটু অগ্রসর হই। তখন আমরা মনে করি যে আমরা সব ফার্স্ট ইয়ারের ছেলে, এই ফার্স্ট ইয়ারের ছেলেরা একটা দল করে গঠন করে আহ্বায়ক বা প্রেসিডেন্ট সেক্রেটারি হব, এটা আমরা তখন আমাদের কাছে একটা মানে কেমন লাগছে। তখন আমরা খুঁজি একজন সিনিয়র ভাইকে আহ্বায়ক দেওয়া যায় কিনা। তখন আমরা গৌতম মিত্র নড়াইলের, উনি আমাদের হলে থাকতেন, উনি থার্ড ইয়ারে পড়তেন ম্যানেজমেন্টে। তখন ওনার শরণাপন্ন হয়ে আমি যখন বলি যে দাদা আমরা তো এইরকম একটা করতে চাই, আপনি কি বলেন? উনি বলেন আরে সর্বনাশ, আপনি কি বলতে চাচ্ছেন, এটা কখনোই করা যাবে না। জানেন এর আগে একবার ছাত্রদল প্রতিষ্ঠা করতে গেছিলো, তাদের এরকম মারছিল যে তাদেরকে হেলিকপ্টারে করে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হয়েছিল এবং ওইখান থেকেই ওটা শেষ হয়ে গেছে। আপনি আপনার আসছেন লেখাপড়া শিখতে, লেখাপড়া করেন, এইসবে যাবেন না, গেলে কিন্তু জীবনটা আপনার বিপন্ন হয়ে যাবে। আমি বললাম না দাদা আমি তো এটা করবই। রাজনীতিতে তো দাদা এমনিতে একটা ভয়ভীতির সংখ্যা থাকে যে ঢুকে গেলে এরপর বের হওয়ার কোনো একটু ভীত লোকই ছিলেন, কিন্তু উনি জাসদ রব করতো। তা আমরা প্রথমে ওনাকে রাজি করাইতে পারার পরে কয়েকদিন পরে ওনার বাসায় গেলাম, সেখানে উনি একই কথা বললো এবং বললো আপনি আমার আত্মীয় হন, আপনাকে আমি অনুরোধ করি আপনি এই কাজটা করবেন না। কিন্তু আমরা নাছোড়বান্দা, আমরা তাকেই সিলেক্ট করছি যে তাকেই করব, কারণ তার ফিগার টিগার সুন্দর ইয়াটা এই ছিল, সুঠাম দেহ, মুখে দাড়ি ছিল, একটা মানানসই আর কি। তা আমরা তারপরে তাকে অনেকই করে একদিন তাকে আমি হলে ধরে বললাম আপনাকে থাকতেই হবে, আমি আপনার আত্মীয়র দাবি নিয়েই বলতেছি থাকতে হবে, এবং আমি এটা করব এবং আমি অবশ্যই এটা সাকসেস হব, আপনি কোনো এরকমই করেন না। তখন উনি কোনো রকম রাজি হওয়ার পরে আমি ওনাকে একটা শর্ত দিলাম যে দাদা আমরা এটা করব, আমরা কেন্দ্রের সাথে জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাথে এবং হল কমিটির অনেক সাথে আমার বন্ধুবান্ধবের সাথে আলোচনা হয়েছে, আমরা অ্যাডামেন্ট, বিশেষ করে আমি অ্যাডামেন্ট, আমি এটা করবই, ডু অর ডাই। তখন উনি বললো যে আপনি কিভাবে করবেন? আমি বললাম যে এইভাবে করতে চাই যে আপনি আমার আহ্বায়ক থাকবেন, কিন্তু যেদিন আমরা রাতে এই ছাত্রদলের ঘোষণা দেবো জগন্নাথ দলে, আপনি হলে থাকবেন না। উনি হলে মাঝে মাঝে থাকতো না, উনি বাসায় থাকতেন। তা তখন বললো তারপরে আপনি 7 দিন গুনে গুনে হলে আসবেন না, এই 7 দিনের মধ্যে যদি আমি ছাত্রদল প্রতিষ্ঠা করতে পারি তাহলে আপনাকে কথা দিতে হবে আপনি আহ্বায়ক হিসাবে থাকবেন, আমি যে এটা ঘোষণা দেবো আপনার নাম। আর যদি না পারি তখন আপনি বলবেন যে কে বা কাহারা আমার নাম দিয়েছে, আমি এর সাথে সংশ্লিষ্ট না। উনি এই শর্তে রাজি হয়ে গেলেন। এই শর্তে রাজি হওয়ার পরে আমরা যথারীতি ওই তারিখ অনুযায়ী আমরা ছাত্রদলের মানে মিছিল করলাম। সমস্ত হলের থেকে যারা ছাত্রদলের নেতা কর্মী তারা আসলো, আমাদের জগন্নাথ দলের থেকে আমরা কিছু যোগ হলাম, হয়ে আমরা শামসুন্নাহর হলের ওই পাশ দিয়ে ঢুকলাম। আর ছাত্রদলের মিছিল দিতে দিতে, ম্যাডামের নামে স্লোগান দিতে দিতে, শহীদ জিয়ার নামে স্লোগান দিতে। দাদা ওইখানে মানে ওই সময়টাতে আপনি যেমনটা বলছিলেন যে জগন্নাথ হল এবং জহুরুল হক হল, এই দুই হলেই সম্ভবত কমিটি ছিল না। তো ওই তখন আমরা যখন আসি তখন আমরা ভিতরে এসে দেখলাম যে ব্যালকনিতে এসে ছাত্ররা আমাদেরকে ক্লাব দিয়ে স্বাগত জানাচ্ছে। তখন আমার বুকটা ভরে গেল, কারণ তারা হচ্ছে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের গুন্ডা পান্ডার দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত ছিল। যেমন ডাইনিংয়ে তারা ফাও খেত, 300-400টা টিফিন কেয়ারের বক্স যেত ডাইনিংয়ে, এবং ডাইনিংয়ের মালিককে এটা দিতে হতো। ওই লিডার, ছাত্রলীগের সব লিডার, মানে পাতি লিডার, মানে কোনো রকম নাম হইলেই হলো অমুক লিডারের আত্মীয় তমুক, এরকম করে করো। তো এইবার নির্যাতিত নিষ্পেষিত ছিল ছাত্ররা, মানে তারা চাচ্ছিল একটা নতুন কিছু, আর এদের মানে বাইরে একটা শক্তি আসুক, এদেরকে প্রতিহত করার জন্য একটা আসুক। তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া ছাত্রলীগকে প্রোটেস্ট করার মতো কোনো দল ছিল না। তা আমরা ওইটা যখন বললাম, আমরা একটা বিরাট সাড়া পেয়ে আমরা তো মিছিল করে আমরা আমাদের কেন্দ্রীয় লিডাররা বললো তোমরা আজকে হলে থেকো না, কারণ ওরা একটা বড় ধরনের আঘাত আনতে পারে। তা আমরা মিছিলটা করে আমরা চলে গেলাম যে আমরা সূর্য সেন মহসিন হলের ওখানে আমরা পৌঁছাইতে দেখি ছাত্রলীগের জহিরুল হকের গুন্ডা পান্ডা যা আছে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা আমাদের হলে ঢুকে দেদারসে ওরা ককটেলগুলি বোমাবাজি করতেছে এবং আমাদের 13টা রুমকে ওরা একেবারে ভস্মীভূত করে দিল। আমার রুমে শুধু আমি ছাত্রদল করতাম, আরও 4টা সিট ছিল। সেখানে অপূর্বদা নামে একজন, উনি ট্যাক্সের মেম্বার হয়ে উনি রিটায়ার্ড করছে, উনিও ছিলেন, ভদ্র ছেলে। তাদের রুম টুমু, তাদের বিছানা আপনাদের বইপত্র তাদের পুরাই দেওয়া হলো। দাদা তাহলে জহুরুল হক হলে কি পরবর্তীতে মানে জগন্নাথের পরে কি ওই কমিটিটা দেওয়া হয়েছে? একই সাথে। তারপরে আমরা ওরা এই করে চলে গেল। যাওয়ার পর আমরা আবার ভোরবেলা আমরা ঢুকলাম। আমরা ঢুকে ঠিক ওরা যে এইটা দিয়েছে আমরা তার প্রতি উত্তর দিলাম।
প্রতি উত্তর দেওয়ার পরে আমরা আবার ভোরবেলা মানে খুব ভোরেই আমরা আবার বেরোই গেলাম। বেরোয় যাওয়ার পর ওরা এসে জগন্নাথ হল দখল করে নিল, ওরা আর বেরোলো না। তখন আমরা বিশ্ববিদ্যালয়ে যখন শুরু হলো 8টার দিকে আমরা মধুর ক্যান্টিনে আসলাম, এবং মধুর ক্যান্টিন থেকে আমরা সব ছাত্র নেতা আসলো, কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি। আমরা ওইখানে একটা সিদ্ধান্ত নিলাম যে ওরা জগন্নাথ হলেই থাকুক, আর জহিরুল হক বাদ বাকি কোনো হলে ওরা থাকতে পারবে না। আমরা সব হল থেকে ওদের বের করে দিলাম। এমনকি সুলতান মোহাম্মদ মনসুর ভাই থাকতেন তখন সূর্য সেন হলে, আমরা সবিনয়ে ওনাকে বললাম যে ভাই আপনি চলে যান, কারণ আমরা আপনাকে এখানে রাখতে পারবো না, কারণ আমাদের জগন্নাথ হল এবং জহিরুল হক যেহেতু আমাদের ছাত্রদল থাকতে পারবে না, আপনারা সারা বিশ্ববিদ্যালয়ের কোথাও থাকতে পারবেন না। এইভাবে ওদেরকে বিশ্ববিদ্যালয় ছাড়া করা হলো। ওরা শুধু ওই 2টা হলে এই যেতে যেতে 3 দিন পর ভিসির ভাষায় একটা মিউচুয়াল হল। সেটা হলো যে রাজনীতি করবে কেন তোমার জগন্নাথ হলে ওরা করতে পারবে না, ওরা তো গণতান্ত্রিক রাজনীতি করবে, ওদের ভালো লাগবে যেটা সেটা করবে। তখন এই হলো যে ঠিক আছে ওরা করতে পারে, এবং আমরা তখন বললাম আমরা জহিরুল হক হলেও করবো। তখন এই জহিরুল হক জগন্নাথ হল একসাথে কমিটি হলো। আমরা ওদেরকে সুযোগ দিলাম তোমরাও সব হলে তোমাদের যদি দলীয় মতাদর্শের লোক থেকে তোমরা কমিটি করো। তারাও 2-1টা হলে, যেমন জিয়া হলে করলো, মহসিন হলে করতে পারছিল না, মানে জিয়া হলে করছে। যাই হোক, তো সেই জায়গা থেকে পুরোপুরি ওই প্রেক্ষাপট থেকে আপনারা আসলে ছাত্র রাজনীতি করা এবং সেখান থেকে আর কি যুক্ত হওয়া। তো দাদা এরপর আপনি হচ্ছে, আমরা যদি একটু পূজা উদযাপনের দিকে আসি, মানে আমি আরেকটু কথা এই জায়গাতে একটু শেষ করি। আমার একটা কথা আছে যে আমরা মাঝে মাঝে আমি শুনি কিছু কিছু লোক যারা নতুন পরে আসছে আমাদের পরে, তারা বলে যে তপন মজুমদার নামে একজন আছেন, উনি এখন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, উনি নিজেকে প্রতিষ্ঠাতা সভাপতি বলে দাবি করে। কিন্তু আমি 83-84-তে আসার পরে আমি জগন্নাথ হলে কোনো ছাত্রদল পাই নাই। তাহলে উনি কিভাবে প্রতিষ্ঠাতা? তাহলে যদি প্রতিষ্ঠাতা হয়, আমার ওনার কাছে একটা প্রশ্ন যে উনি কত তারিখে কোন সালে প্রতিষ্ঠা করছিলেন এবং কত তারিখে এটা উনি মানে এটা স্থগিত হয়েছিল, কারণ আমি তো কোনো কমিটি পাই নাই। তাহলে উনি কিভাবে উনি বলে আমি প্রতিষ্ঠাতা সভাপতি? আর আমরা প্রতিষ্ঠা করছি জগন্নাথ হলে, তখন থেকে এখন পর্যন্ত ছাত্রদলের কমিটি আছে, প্রত্যেক বছর হয়, এবং তারা এখনও সদর্পে তারা রাজনীতি করে যাচ্ছে। অতএব আমাদের মানে প্রতিষ্ঠাতা এমন ছিল, আমরা একদম রুট পর্যায়ের থেকে আমরা এই সংগঠনটাকে উঠায় আনছিলাম, এবং জগন্নাথ হলে পরবর্তীতে এরকম একটা সংগঠনে পরিণত করছিলাম যে আমাদের কথাই জগন্নাথ হল, আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকতাম। যেমন ওই টিফিন ক্যারের বাটি কিন্তু আমরা সব ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম। কোনো হচ্ছে মানে কোনো সিনিয়রকে ওরা টিভি রুমে যেতে দিত না, সিগারেট দিয়ে আগুন ধরায় উড়াই দিয়েছে, বলছে আপনি সিগারেটটা খেয়েন না, এই কারণে এইসব অপরাধ আমরা করছিলাম। আপনি এখনও জগন্নাথ হলের যদি আপনি কর্মচারীদের সাথে যান, যদি আমার নাম বলেন, ইট কাঠ পাথর পর্যন্ত সমীর বলে, কারণ ওরা বলে যে হ্যাঁ একজন লোক আসছিল যে এখানে ন্যায় প্রতিষ্ঠা করেছিল। তখনকার প্রভোস্ট ছিলেন আমাদের ডক্টর এলেমনাথের পরে ডক্টর পরেশ চন্দ্র মণ্ডল, ওনারা জানে, এবং তখন ওদের হাউস লিডার ছিল। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকলাম, এবং এ পর্যন্ত আজও পর্যন্ত আমি ন্যায়ের পক্ষেই আছি। আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না। চমৎকার দাদা, আমরা এটাই চাই যেন আমাদের দেশেও যেন ন্যায় প্রতিষ্ঠিত হয়, এরকম মানুষগুলো যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু দাদা সর্বোপরি আসলে ধরেন আপনার ছাত্র রাজনীতি যে কথাটা আমি বলছিলাম, সেখান থেকে হয় না একটা চিন্তা ভাবনা থাকে যে বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে আমাদের দেশের মধ্যে। তো ফার্স্ট ইয়ারে অনেকেই হয়তো না বুঝে অনেক রকম দল করে, তারপরে সময় ঘনাতে তারা বুঝতে পারে যে না আসলে এই দলটা না, এই দলের প্রতি তার একটা মানে সুইচ করার আমরা একটা প্রবণতা দেখি, অনেকের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি কাজ করে। তো আপনার ক্ষেত্রে কি একদম মানে শুরু থেকে আপনি ছিলেন যে আমি এটাই মানে আপনি চিন্তাটা আসলে কিভাবে যে এই দলটার জন্য আপনি আসলে জিয়াউর রহমানকে আমি অ্যানালাইসিস করছি, করে আমি ওনার ফ্যান হয়ে গেছি, ওনার আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে গেছি। আমি তখন থেকেই ছাত্রদল করি, এবং আমি যখন 89-তে আমি OP1 পাইছিলাম, তখন আমি জগন্নাথ ছাত্রদলের প্রেসিডেন্ট। কারণ 89 সালে ম্যাডাম আসছিলেন আমাদের সম্মেলনে, এবং সম্মেলনে আসার পর আমি ওই সম্মেলনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হই। আমি 89-তে OP1 পাই। OP1 পেয়ে ম্যাডামের সঙ্গে দেখা করি। আপনাকে এই কথাটাও আমি বলতে চাই, ম্যাডাম আমাকে বাই নেমে চিনেন। জগন্নাথ হলের সমীর বললে ম্যাডাম চিনেন। ম্যাডামের মানে 27 নম্বর অফিসে প্রবেশ করার জন্য আমার কোনো পারমিশন লাগবে না, উনি বলেই দিয়েছিলেন সমীরকে আমার রুমে ঢোকার জন্য কোনো পারমিশন লাগবে না, ও যখন ইচ্ছা ঢুকতে পারবে ওর প্রয়োজনে। তা আমি তখন আমান ভাই, খোকন ভাই বলতো যে তোর তো পারমিশন লাগে না, তুই যা। হ্যাঁ, তা কোনো ব্যাপারে গেলে আর কি, আমি যেহেতু ওনারা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনাকে ডাকতাম, ওরা বলে তোর তো অবারিতই, তুই তো যাইতে পারিস সেখানে, তুই যা। ওনাকে সাথে নিয়ে আমি ঢুকতাম। তা আমি ওই তখন OP1 যখন পাই, ম্যাডামকে বলি, তখন ম্যাডাম আমাকে বলে তুমি চলে যাও।
কারণ আমি বললাম যে ম্যাডাম রাজনীতি, রাজনীতি তোমার থাকবে, তুমি তো রাজনীতিতে যথেষ্ট উন্নতি করছো, তুমি ওখানে যাও, কারণ জাতীয় পার্টির অনেক মন্ত্রী ওখানে চলে গেছে অপিওয়ান পেয়ে, তুমি কেন যাও না, তোমার লাইফটাকে তুমি ব্রাইট করো, পরে রাজনীতি করতে পারবা। তা আমি পরে 90-এর গণ অভ্যুত্থান শেষ করে তখন হলো, তখন আমি রাজপথে আপনার যেদিন ওই যে ডাক্তার মিলন মারা গেল সেদিনও কিন্তু আমি মিছিলে ছিলাম, আমরা কিন্তু রাজপথে ছিলাম। তা আমরা তারপরে যখন হয়ে যায় আমি হল থেকে বেরোই যাই, কারণ তখন আমার বন্ধুরা বললো যে তুই সারা জীবন রাজনীতি করছিস শেষ হতে, আবার তুই এখন অপিওয়ান পাইছিস, আমাকে হিংসা করে তোকে একটা ক্ষতি করতে পারে, তুই হল থেকে এখন চলে যা। তা আমাকে তারা জোর করে হল থেকে সরাই পল্টনে নিয়ে গেল, একটা বাসা করে দিল, ভাড়া করে দিল, আমি ওইখানে থাকতাম। তা তখন এরপরে আমি ওপিওয়ান নিয়ে দৌড়দৌড়ি শুরু করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওপিওয়ানে যেতে পারি নাই, কারণ বাংলাদেশ এমবেসি মানে যারা আমেরিকাতে ছিল বাংলাদেশি কনসুলার, ওরা কিছু দুর্নীতি করছিল, তখন ছবি ছিল না, কোনো ছবি ছিল না, শুধু একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হতো। সেই জন্য অন্যের ছবি লাগায় অনেক লোক এইভাবে 730 জনের একটা ছিল, সেই 730 জনে আমরা যেতে পারি নাই, এবং আমরা পরে এই নিয়ে আন্দোলন শুরু করি, আমরা অনশন করি, এবং ওই 730 জন আমাকে ওই ওপিওয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত করে, এবং আমরা তখন ওইখানে আন্দোলন করছি। আমার সবসময় যে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিরোধ, এটা আমাকে খুব তাড়ায় আর কি, খুব আগ্রহ করে। সেটা দাদা আপনার সাথে কথা বললে আসলে বোঝা যাচ্ছে আপনি অনেক মানে উৎফুল্লভাবে আসলে বিষয়গুলো। আমি ওইখানে আপনার গেলাম, তখন আমি বারবারা বুশ, তারপরে জর্জ বুশ, তারপরে আপনার ওই স্টিফেন সোলার্স, তখন আমাদের এই পশ্চিম এশিয়ার মানে উনি কনসুলার ছিলেন, চিফ ছিলেন, ওনাদের সাথে চিঠি দিয়েছি, ওনারা আমাকে বাই নেমে চিঠি দিয়েছে, আমি ওনাদের চিঠি দিয়েছি, অনেক চিঠি চালাচালি হয়েছে। এরপরে আমরা কিছুই না পেয়ে ওরা শুধু সরি বলতে পারে, আমরা ফেডারেল কোর্টে মামলাও করছিলাম, সেই মামলাতেও শেষ পর্যন্ত সরি আমরা এদের শুনতে হয়েছে। তো এই সময় আমাদের জগন্নাথ হল থেকে, আমি এই কথাটা বলতেছি কেন যে ম্যাডাম কীভাবে মনে রাখছেন আমাকে, মানে এই মহিষী মহিলা, মানে আমি আসলে উনি আসলে দেশমাতা, উনি আমার মতো একটা ক্ষুদ্র কর্মীকে উনি এভাবে মনে রাখছেন, এটা আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই। আমি অনেক জায়গায় বলি যে তোরা কোন রাজনীতি করিস জানি না, আমার নেত্রী আমার মতো একটা মানে সাধারণ কর্মীর নাম উনি মনে রাখছেন। ঢাকেশ্বরী থেকে ম্যাডামকে পূজার দাওয়াতপত্র দিতে গেছিল, তখন উনি বলছিলেন যে তোমরা কোন হলের? জগন্নাথ হল। এই জগন্নাথ হলে সমীর ছিল না, ও তো আমেরিকায় গেছে। তখন জয়ন্ত দেব নাম করে একজন ছিলেন ওই টিমে, বলছেন না ম্যাডাম সমীর তো যায়নি, ও তো যেতে পারিনি। কেন? কয় ওর এরকম ওর নামে অন্য লোক চলে গেছে, ও আমার কাছে আসে না কেন, তোমরা বলবো ওকে আমার কাছে আসছে। তখন উনি প্রধানমন্ত্রী, জয়ন্ত দা আমাকে খুঁজে বের করে আমাকে এই কথা বলছে, তুমি যাও না কেন। কিন্তু আসলে কি রাজনীতিতে একবার ছিটকে গেলি পরে ঢোকাটা মানে আমার কাছে কেমন লাগছে, কারণ তখন আমার প্রতিদ্বন্দ্বী কিছু সৃষ্টি হয়ে গেছে। তখন আমি আর এইটা করিনি, আমি তখন একটা চাকরি নিয়ে নিয়েছি, কাস্টমসে একটা চাকরি নিয়ে নিয়েছি। আমি ওই চাকরিই করতাম। 2010 সালে শেখ হাসিনা আসার পরে দুইজন মুজিব সৈনিক আমার নামে বাই নেমে তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন মানে দরখাস্ত করে। আমি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমি প্রতিষ্ঠাতা ছিলাম, আমি খালেদা জিয়ার পোষ্যপুত্র ছিলাম, এরকম করে, এবং আমি ছাত্রদল প্রতিষ্ঠা করছি। আমি খালেদা জিয়ার সাথে কয়েন বক্সে পয়সা ফেলে কথা বলতাম, আর বলছি সত্য কথা এটা। তাই এরকম করার পরে আমাকে মানে চাকরি থেকে করার জন্য, স্যাক করার জন্য অনেক চেষ্টা করছে। পরে ওই প্রধানমন্ত্রী হয়ে ওনার অর্থ উপদেষ্টা তারপর মশিউর রহমান ওইটা হয়ে অর্থমন্ত্রী হয়ে এনবিআরে আসছে। আমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু আমাকে চাকরিতে স্যাক করার মতো কিছু পাই নাই। তারপরে আমাকে স্ট্যান্ড রিলিজ করছে, আমাকে না শুধু আমার ভাইকে, আমার বড় ভাইকে ট্যাগ দিছে, সে হারিস চৌধুরীর ফ্রেন্ড ছিল। এইভাবে আমাদের স্ট্যান্ড রিলিজ করছে। তারপরের থেকে এই বাকি 15 বছর আমার কোনো পোস্টিং হয় নাই, আমার কোনো প্রমোশন হয় নাই। আমার নিচের অফিসাররা আমার ঊর্ধ্বতন হয়ে গেছে, তাদেরকে আমার স্যার বলতে হয়েছে, হয়তো যদিও বলি নাই, কোনো কথাই বলি নাই, এমনি রুমে গেছি, কাজ করছি, মানে স্যারও বলি নাই আর নাও বলি নাই, এভাবেই আমার জীবনটা কাটছে। আমি 24 সালের ফেব্রুয়ারি 15-তে আমি রিটায়ার্ড করছি। রিটায়ার্ড করার পরেই আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাকে ট্রাস্টি করা হয়েছে হিন্দু কল্যাণ ট্রাস্টের। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন কর্মীকে ওনারা যেইভাবে স্মরণ করছে, মনে রাখছে, এর জন্য আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করি। আমি ট্রাস্টি হয়েছি হিন্দু কল্যাণ ট্রাস্টের এবং ধর্ম মন্ত্রণালয়। আর সাথে সাথে আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আমরা গঠন করেছি। আমরা 80 দশকের ছাত্রনেতা,
এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, ওনার জ্যেষ্ঠ কন্যা অর্পণা রায় দাস এবং প্রেসিডেন্ট, এবং আমি সেক্রেটারি হয়ে 80-90 দশকের সমস্ত ছাত্র নেতাদের সম্মিলন ঘটায় সনাতনী ছাত্রদের আমরা পূজা উদযাপন ফ্রন্ট গঠন করি। এবং গঠন করার পর থেকে আমরা 7 মাসে 60টি জেলা কমিটি, মহানগর কমিটি আমরা গঠন করেছি। এবং এই জেলা কমিটি, মহানগর কমিটি শুধু ওইখানেই বসে থাকেনি, তারা তাদের ওয়ার্ড কমিটি, মহানগর ওয়ার্ড করছে, জেলা তাদের উপজেলা করছে। এই কমিটিগুলো 60টা ডিস্ট্রিক্টে আমাদের উপজেলা কমিটি শেষ হয়ে গেছে এবং উপজেলা কমিটিগুলো তাদের ইউনিয়ন কমিটি পর্যন্ত সম্প্রসারিত করেছে। এখন সারা বাংলাদেশে যদি মনে করেন যে আমি এখন মনে করি যে খুলনা বিভাগে আমি একটা সনাতনী সমাবেশ করব, আমি 1 লক্ষ লোকের সনাতনীর সমাবেশ ঘটাতে পারি। যে কোনো ডিস্ট্রিক্টে আমি 40-50 হাজার সনাতনীর সমাবেশ ঘটাতে পারি। আমি মাগুরাতে গিয়েছিলাম জন্মাষ্টমীতে, সেখানে 40,000 লোকের সমাবেশ হয়েছে। আমরা সারা দেশে মানে 5ই আগস্টের পরে সনাতনীরা আসলে অসহায় হয়ে গেছিল, তারা কোথায় যাবে, কি করবে। দাদা একটু এই প্রেক্ষাপটে আসি, আমরা 5ই আগস্টের পর আসলে অনেক রকম ঘটনা দেখেছি দেশের মধ্যে, মানে আমরা তো মাজার হামলা থেকে শুরু করে মন্দির হামলা, ভাঙচুর সহ আরও অনেক রকম ঘটনাই দেখেছি। এবং কিছুদিন আগে যদি আপনাদেরকে একটু আমি জানাই যে গাজীপুরের যে ধরনের ঘটনা ঘটেছে, বলা হচ্ছে যে বাতাসে ভেঙে গেছে, এরকম একটা কথা এসেছে। তো এটা নিয়েও কিন্তু বেশ সমালোচনা হচ্ছে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে বিগত সময়ে এবং এখনকার সময়ে মিলে আপনাদের এই যে বিভিন্ন উৎসবগুলোতে মানে এই ধরনের কতটুকু আপনারা আসলে সেফটি মেনটেন করতে পারছেন, কিংবা আপনাদের দ্বারা আসলে প্রশাসন কতটুকু এই জায়গাটাকে ধরে রাখতে পারছে? খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। আপনি দেখেছেন যে 24 সালে আমাদের এই 5ই আগস্টের আগে একটা পূজা হয়ে গেছে, তাই না? তখন সেটা আওয়ামী লীগ শাসনামল ছিল। সেই পূজাতে কি পরিমাণ মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে, এবং আপনি দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগরে কি তাণ্ডব চালানো হয়েছে। এবং আওয়ামী লীগের এমপি বাহার সাহেব তিনি সদর্বে বলছে যে কোনো হিন্দু লিডার যদি এখানে আসে তাকে এখানেই তাকে পুঁতে ফেলা হবে। এরকম ধৃষ্টতা উনি করছে, আওয়ামী লীগ সরকার কিছু করতে পারেনি। এবং অজস্র মন্দিরের পূজা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরপরই কিন্তু আমরা আরেকটা পূজা পেয়েছি। আওয়ামী লীগ তখন বলতো যে আমরা যদি হিন্দুদেরকে বলতো, সনাতনীদের, যে আমরা যদি ক্ষমতায় না থাকি তোমরা শাখা সিঁদুর করতে পারবে না, তোমরা মন্দিরে শঙ্করধ্বনি, উলুধ্বনি দিতে পারবে না, এরকম একটা মানে নীতি দিয়ে সনাতনী সম্প্রদায়কে ওরা করে রাখতো, মানে সংকুচিত করে রাখতো। কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্টের পরে যে পূজাটা হয়েছে, আওয়ামী লীগের সময় পূজার চেয়ে 100 গুণ সুশৃঙ্খল সুন্দরভাবে হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কি সম্মিলনের একটা দেশ। আমরা দেখেছি ওই পূজাতে মানে আমাদের হুজুররা লাঠি নিয়ে তারা আমাদের মন্দির পাহারা দিছে। আমরা চাই না এটা, হুজুররা কেন ওনারা পাহারা দেবে, আমাদেরটা আমরাই পাহারা দিতে। কিন্তু তৎকালীন পরিস্থিতিতে তখন তারা মনে করছে যে এইখানে একটা বিশৃঙ্খলা ঘটায়, আওয়ামী লীগ প্রেতাত্মার একটা ঘটনা ঘটায় এই তত্ত্বাবধায়ক সরকার বা যারা আছে তাদেরকে একটা দোষারোপ করবে, এই জন্যই ওনারা কিন্তু পাহারা দিছে। বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকে নির্দেশনা জারি করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে পূজাতে যদি কোনো ডিস্ট্রিক্টে কোনো রকম বিশৃঙ্খলা ঘটে তাহলে ওই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা নেতা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং 2-1টা জায়গায় যা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার প্রতি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। উনি কথা বলেই থেমে থাকেননি, উনি কিন্তু করছে। উনি একমাত্র নেতা যে প্রথম বলেছেন যে এদেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সব বাংলাদেশি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সম অধিকার। আর কোনো লিডার কিন্তু বলেন নাই। ওনার মুখ দিয়ে এটা বেরোচ্ছে, ওনার থিঙ্কিং এতে এটা বেরোইছে। তাইলে এরপরে আর সনাতনীরা কি চায়? এটাই তো বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে যদি আপনি নিজে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আছেন ট্রাস্টি হিসেবে, যেহেতু ওখানকার কল্যাণ ট্রাস্টে আছেন, তো সেই প্রেক্ষাপটে মানে আপনি কি বর্তমান সময়ে যে ধরনের বিষয়গুলো উদযাপন করা হচ্ছে বা কিছু কিছু জায়গায় আমরা বিশৃঙ্খলা যেটা দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে আপনি কি আসলে প্রশাসনের কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশ্ন তুলছেন কিনা, মানে আপনার কাছে আসলে জানার জায়গা ছিল, আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু সাহায্য করছে? না, প্রশাসনের একটি আছে। 5ই আগস্টের পরে পুলিশ প্রশাসনের উপর একটা চরম আঘাত এসেছে। এটা পুলিশ প্রশাসনের দোষ না, কারণ পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বাধ্য হয়েছে। আপনার অনেক পুলিশের অফিসার আছে যারা বাধ্য হয়েছে শেখ হাসিনার গুণগান করতে এবং এইগুলো করতে। তারপরে মানুষের একটা জনরোষ কিন্তু তাদের উপর পড়ছিল। তারা প্রথম 2-4 মাস খুব ভীত সন্ত্রস্ত ছিল।
এখন তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে কিন্তু অনেকটা খোলস থেকে বের করে আনতে সমর্থ হয়েছে। এখন পুলিশ কিছু কিছু কাজ করতেছে, তারপরেও দেখেন রাস্তাঘাটে মানে একটা বড় বিপদ আসলে পুলিশে আসতে দেরি করে। পুলিশ মনে হয় কে না কে, কোথায় যাব, আসলে ওরা একটা চরম দ্বিধাহীনতায় ভুগছে। আর আমার মনে হয় যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যাগুলোর সমাধান হবে। আর এখন যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার সাথে আমাদের কয়েকবার মিটিং হয়েছে, উনি কিন্তু একটা পুরোপুরি অসাম্প্রদায়িক লোক আমার কাছে মনে হয়েছে। উনি একটা অসাম্প্রদায়িক লোক। আমরা ওনার একটা মিটিং করেছিলাম, সেখানে উনি প্রেস কনফারেন্সের সময় মনে একটা কথা বলেছিলেন যে মদ জুয়া এগুলো পূজাতে চলবে না। উনি এখন হিন্দু কিছু লোকজন এটাকে মনে করছে যে এখানে হিন্দুদেরই সেই মদ জুয়া হয়, আসলে উনি ওভাবে বলেন নাই। কারণ আমরা মিটিংয়ে ছিলাম, তো আমি একটা স্ট্যাটাস দিয়েছি আমার গ্রুপে, দিয়ে বলছি যে উনি, আমার কাছে মনে হয়েছে মিটিংয়ে থেকে বা ওনার সাথে 2-4 বার আমার কথা বলার পর এটাই মনে হয়েছে যে উনি একজন আপদমস্ত অসাম্প্রদায়িক লোক। এবং উনি একজন আর্মির উদ্বোধন, কিন্তু উনি সরল, উনি আর্মির সেই ওনার ভিতরে নেই, উনি একদম একটা সরল সাধারণ মানুষ। তো উনি হয়তো কথার ওইভাবে বলছে, কথাটাকে তোমরা আপনারা এইভাবে না নিয়ে কথাটা যদি এভাবেই নেন, কারণ ওনাকে আমি দেখেছি যে এই পূজার অনুদানের জন্যই উনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে উপদেষ্টা, উনি 75 লক্ষ টাকা দিয়েছিলেন, মানে ওই 3টা ডিস্ট্রিক্টের জন্যই। আর সরকার এমনি 4 কোটি টাকা দিছে, গতবার দিয়েছিল 2 কোটি, আগের বার আওয়ামী লীগের সময়, আমরা এবার 4 কোটি। আর ওনার কাছের থেকে উনি আরও 25 লাখ টাকা সবার জন্য এভাবে উনি চেয়ে নিয়েছেন আমাদের সামনে, যে না 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 আপনার দিতেই হবে, আপনারই তো সব লোকজন, আপনি 3 ডিস্ট্রিক্টে কেন, সব ডিস্ট্রিক্টে। এইরকম একটা লোকের সম্পর্কে আমি অন্যরকম কিছু চিন্তাই করতে পারি। যাই হোক দাদা, মানে সবকিছু মিলে আসলে যেটা বোঝা গেল যে আপনার যেই ছাত্র রাজনীতি জার্নি এবং এর পরবর্তীতে আপনি যেভাবে আসলে সামনের দিকে অগ্রসর হলেন, সবকিছুর মধ্য দিয়ে প্রশাসনিক পর্যায়ে বললেন আপনার একরকম চিন্তা ভাবনা আছে। তো সর্বোপরি আসলে এই যে পূজা, আমি একদম শেষে, আমাদের আসলে সময় খুবই অল্প, তো আমি একটু জানতে চাই যে এই যে পূজা চমৎকার উৎসব হচ্ছে, এই যে আমরা সম্প্রীতির বাংলাদেশের কথা বলছি, তো সেই জায়গা থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু যদি আপনার তরফ থেকে কিছু বার্তা দিয়ে দেন, শেষ বার্তা। আমরা মিটিংয়েও বলেছি, আমাদের ডিজি NSI উনি একটা আশঙ্কা প্রকাশ করছে যে অন্যবারের থেকে এইবারটা একটু ভিন্ন। কারণ ওই শক্তিটা যে মানে পতিত যে শক্তিটা, ওই শক্তিটা চাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার। তারা, এবং ওনাদের কাছেও এই রিপোর্ট আছে, আমাদেরও মনে এটা বলে যে তারা একটা বিশৃঙ্খলা ঘটাতে পারে। এই জন্য আমাদের দলীয় থেকে, বিএনপির থেকে বা আমাদের পূজা ফ্রন্ট থেকে আমরা সবাইকে সজাগ থাকতে বলেছি। এবং এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই একটা ওয়েবসাইট খুলছে, সেই ওয়েবসাইটেই সবই থাকবে, যেখানে যে ঘটনাটা আছে, এই ঘটনার কী প্রতিক্রিয়া হয়েছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত কিছু ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত মন্দিরের প্রেসিডেন্ট, সেক্রেটারি এরা সংযুক্ত থাকবে। এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে সবসময়। ওনারা মানে সরকার থেকে, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ধর্ম উপদেষ্টার কথা বলতে হয়, উনি একজন 100% অসাম্প্রদায়িক লোক। ওনার সাথে আমি কয়েকটা মিটিং করেছি, ওনার ভিতরে সাম্প্রদায়িকতার কোনো লেশ মাত্র আমি পাই না। আমি মনে করি যে এরকম লোক যদি বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ দাঁত কখনোই আমরা উপড়ে ফেলতে পারবো। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে একটা অসাম্প্রদায়িক এবং খুব মানে সুন্দর দেশ। আমাদের যেমন অন্যান্য সম্প্রদায় আমাদের দিকে আগায় আছে, আমাদের সনাতনী সম্প্রদায়কেও তাদের দিকে আগায় যেতে হবে। মনে করতে হবে এই দেশটা আমার, এদেশে আমি জন্মগ্রহণ করছি, এদেশে আমার বাস করতে হবে, এদেশেই আমার মাটি, এদেশে আমার মানে শিকড় জড়িত আছে। অতএব আমি আমার অধিকার আদায়ের জন্য আমাদের যারা অন্যান্য সম্প্রদায়ের লোকজন আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এবার পূজার আমরা প্রত্যেকটা মন্দিরের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা যারা কর্মকর্তা আছেন তাদেরকে সতর্ক করছি আমার এই সাক্ষাৎকার থেকে, যে আপনারা অত্যন্ত সতর্ক থাকেন। এবার কিন্তু ঘোলা পানিতে মাছ শিকারের একটা ব্যবস্থা হতে পারে এবং তারা কিন্তু একটা মরণ কামড় দিতে পারে। এই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে, যাতে এরকম ঘটনা আমরা প্রতিহত করতে পারি। কারণ বর্তমান সরকার এবং বিএনপি, জামাত সহ যে সমস্ত রাজনৈতিক দল এখন বর্তমান রাজনীতি করছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ কর্মপ্রচেষ্টা তাদের আছে। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যদি সবাই করি, তাহলে আমাদের এই পূজাটা আমরা মনে হয় নির্বিঘ্নে এবং সুস্থভাবে করে সারা বিশ্বের কাছে আমরা প্রকাশ করতে পারবো যে আমরা অসাম্প্রদায়িক জাতি। আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান
যেমন তাদের ঈদে আমরা মুসলমানদের ঈদে আমরা যাই, ওরা আমাদের পূজা আসে। আচ্ছা, যেই মন্দিরে যে লোক আসে কত পার্সেন্ট জানেন? 70% লোক মুসলিম আসে। যদি তারা সাম্প্রদায়িক হতো তাহলে কি আপনার মন্দিরে আসতো? অসাম্প্রদায়িক বলেই তো আসে। এখন আমাদের যারা আছে সনাতনী, তাদেরকে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে আগায় যেতে হবে। মনে করতে হবে যে এ দেশ আমার, এদেশে আমি থাকবো, আমি আমার অধিকার নিয়ে থাকবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তাই বলছেন যে আপনারা দেশের নাগরিক, আপনারা সংখ্যালঘু না, আপনারা আপনাদের অধিকার নিয়ে থাকবেন। এবং সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি বলছে যে আমি আমার সমস্ত কিছু উজাড় করে দেবো আপনাদের এই প্রতিষ্ঠা করতে। আপনারা এই দেশের নাগরিক, এদেশেই থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। দর্শক, আমরা আসলে দাদার কাছ থেকে তার ছাত্র রাজনীতির যে রেশ সেটা শুনতে পেলাম, এবং তার যে মনোভাব, সেই মনোভাবের কিন্তু বহিঃপ্রকাশ আজকে আমাদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু সর্বোপরি আসলে দাদার কাছ থেকে আরো অনেক বিষয় জানার ছিল, অনেক গল্প করার ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আজকে ঠিক হয়ে উঠলো না। তবে অবশ্যই আমরা পরবর্তী আরো নানা এপিসোড আপনাদের জন্য নিয়ে আসছি এই দুর্গাপূজা উপলক্ষে। তো সেই পর্যন্ত নেক্সট ভিডিওর সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।